পড়াশোনা করছো না, তুমি অমনোযোগী, কেন কথা শুনছো না, তুমি বেয়াদবি করছো। আমি কি আসলে টম বয়? আমার কি আসলে ছেলেদের কোয়ালিটি বেশি? বা আমি আসলে এইরকম কেন? আমি আসলে আমার ইমোশন কন্ট্রোল করতে পারি না কেন? মন খারাপ তো এত বেশি হওয়ার কথা না, বাট তুমি এত কেন রিয়াক্ট করছো, বা তুমি এত কেন অ্যাংশাস হয়ে যাচ্ছ? অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, এই যে টার্মটা, এটা শোনার সাথে সাথে আমাদের মাথায় কি আসে? মনে হয় কি একটা দুরন্ত মানুষ বা একটা বাচ্চা আমাদের সামনে দাঁড়াবে, যে সব জায়গায় ছুটে ছুটে বেড়াবে, কোথাও স্থির হয়ে বসে থাকবে না, লাফ দিয়ে এখানে উঠবে তো ওটা ধরবে, খুব মেসি থাকবে, সব সময় হয়তো লাইন মেনটেন করতে পারবে না, কেউ কথা বলার আগে ঠাস করে কথা বলে ফেলবে, ইমোশনটা ম্যানেজ করতে পারবে না, খুব আউটবার্স্ট শো করে ফেলবে, বা একটা অস্থিরতা, সবসময় চঞ্চলতা একেবারে মাতিয়ে রাখছে, সে রিলেশনশিপও মেনটেন করতে পারে না, তার কেওটিক তার অ্যাক্টিভিটি বিহেভিয়ার বা তার ওই যে ইমোশনাল ডিসরেগুলেশনের কারণে। এই জিনিসগুলো যখন বলছি, এই কথাগুলো শোনাতে কোথাও কি আপনাদের মাথায় কোনো একটা মেয়ে বাচ্চা বা কোনো একজন ভদ্রমহিলার ছবি আসছিল? এটা কিন্তু সাধারণত আসে না। খুব ছোটবেলা থেকে আমরা যদি বলি যে স্ট্যাটিস্টিক্সেও যেটা দেখা যাচ্ছে যে ছেলেরা সাধারণত 13% উপরে ডায়াগনোসিস হচ্ছে এডিএইচডিতে, আর সেই জায়গায় মেয়েরা 5.6% ডায়াগনোসিস হচ্ছে এডিএইচডিতে। কিন্তু এটাই যখন তারা অ্যাডাল্ট ফেজে চলে আসছেন, একজন পুরুষ এবং একজন ভদ্র মহিলা, তখন দেখা যাচ্ছে এই ডায়াগনোসিস রেটটা কাছাকাছি চলে আসে। কেন এই জিনিসটা হচ্ছে? ছেলেরা কেন বেশি ডায়াগনোসিস পাচ্ছে এডিএইচডি, যেখানে আমরা জানছি যে বর্তমানে এডিএইচডির রেটটা বেড়ে যাচ্ছে, মানুষ এখন অনেক বেশি পরিমাণে এটা দিয়ে ডায়াগনোসিস হয়ে যাচ্ছে নতুন করে। এই যে সিমটমগুলো যে বলছিলাম না, আমি শুরুতেই কিন্তু বললাম, এই সিমটমগুলো যখন আমরা শুনি আমাদের চোখ কিন্তু চট করে ভাসে যে একটা ছেলে বাচ্চা লাফাচ্ছে, দুষ্টুমি করছে বা এই জিনিসগুলো করছে। মেয়েরা কিন্তু বেসিকলি এত বেশি হাইপার অ্যাক্টিভিটি শো করে না। এবং যখন এই ডায়াগনোসিসগুলো ঠিক করা হয়, খুব ইন্টারেস্টিংলি এটা আমরা যদি ফিরে তাকাই DSM-5 এই ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াগুলোর দিকেও, সেদিন আমি পড়ছিলাম, এটা মূলত ইউরোপিয়ান ছেলেদের উপরে এটা করা হয়েছিল। এবং এখানে মেয়েদের যে সিমটমগুলো থাকে, বেশিরভাগ সময় ওরা ইনঅ্যাটেনশনে ভোগে, ওরা ডে ড্রিমিং করতে থাকে, ওরা জোন আউট হয়ে যায়, ওরা হয়তো একটু টকেটিভনেস বেশি ওদের ভেতরে থাকে, ওরা সিমটমগুলোকে অনেক বেশি ইন্টারনালাইজ করতে থাকে, হয়তো কিছু ফিডজেটি মুভমেন্ট শো করে, একটু মেসি একটা মুভমেন্ট দেয়, হয়তো ফ্রেন্ডশিপটা মেনটেন করতে পারছে না, একটু স্পেসি, বা ওদেরকে আমরা একটু মেসি বলি যে আচ্ছা ওর সাথে কেন জানি না মেশা যায় না, ও হয়তো একটু সেন্সিটিভই নাকি কথা বলতে গেলেও কেমন কথাটা আমারটা শোনে না, বা আমি ওর সাথে আসলে কানেক্ট করতে পারি না। অনেক ক্ষেত্রে একটা ছোট মেয়ে বাচ্চার আশেপাশে কিন্তু এই কথাগুলোই ভেসে আসতে থাকে। এখন এই যে আমি সরাসরি জেন্ডার স্পেসিফিক করে দিলাম যে একটা মেয়ে বাচ্চার সাথে যখন এই কথাগুলো আসে, আমরা কি বলি? একজন স্কুলের টিচার হয়তো বলছে যে আপনার বাবু ভালো, ও একটু হয়তো নড়াচড়াটা বেশি করে, বা ওরকম নড়াচড়াও করে না, বা ও মনোযোগটা রাখতে পারে না, ওকে একটু বলেন না মনোযোগ রাখতে। এবং আমরা বাসায় যাওয়ার পর কি বলছি? মা তুমি কিন্তু এরকম পা নাড়াবে না, তুমি কেন পা নাড়াও, বা তুমি কেন অনবরত হাত এভাবে এভাবে করতে থাকো, এগুলো কিন্তু ভালো ম্যানার্স না, তুমি সুন্দর গুছিয়ে থাকবে। এবং তুমি যখন মিস পড়াবে, স্যার পড়াবে, তুমি তখন খুব মনোযোগ দিয়ে কিন্তু এটা শোনার চেষ্টা করবে। আপনি এটা বলছেন এবং আপনার মেয়ে শিশুটি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ঠিক টাইমে হোমওয়ার্কটা করার জন্য, ঠিক টাইমে পড়াশোনাটা করার জন্য, একটু ফ্রেন্ডদের সাথে সুন্দরভাবে মেশার জন্য, কিন্তু ও তো লাইন মেনটেন করতে পারে না, ওর তো একটু অধৈর্য লাগে। কি অন্য মেয়ে বাবুরা যখন গল্প করছে তখন তো ও কোথায় জানি হারিয়ে যাচ্ছে, ক্লাসে যখন টিচাররা কোনো কিছু একটা পড়াচ্ছে ও যখন হারিয়ে গেল, ও যখন কোনো কিছু একটা করতে দিচ্ছে ক্লাস ওয়ার্কে, ওটা করতে গিয়ে অর্ধেক পথে হারিয়ে গেল, ওর পারফরমেন্সটা হয়তো একটু স্লো হয়ে যাচ্ছে, বা ওর রেজাল্টটা হয়তো অন্যদের তুলনায় একটু পিছিয়ে পড়ছে। কি হচ্ছে? আশেপাশের মেয়ে বাবুগুলো তো ওকে নিয়ে হয়তো একটু কথা বলে ফেলছে, ওরা হয়তো একটু অন্য চোখে দেখছে, এর ফলে ওর আত্মবিশ্বাসটা ভেঙে যাচ্ছে এবং ও অলওয়েজ নিজের সাথে স্ট্রাগল করতে থাকে, সে হয়তো স্কুলে যেতে চাচ্ছে না। আমরা তখন ওদেরকে আরো বলি তুমি পড়াশোনা করছো না, তুমি অমনোযোগী, তুমি কেন কথা শুনছো না, তুমি বেয়াদবি করছো, তুমি কোনো কিছু বলো না, মুখে মুখে তর্ক করো না, কিন্তু তুমি খুব জেদি একটা বাচ্চা, তুমি কখনো কথাগুলো শুনতে চাও না। আমরা ওকে এই কথাগুলো চাপিয়ে দিতে থাকি, কিন্তু এই বাচ্চাটার ভেতরে বা ওর ব্রেইনের ভেতরটা যে একটা নর্মাল বাচ্চার মতো না, বা একটা নিউরোটিপিক্যাল বাচ্চার মতো না, এটা কিন্তু আমরা বুঝি না। আমরা বুঝি না আমার এই মেয়ে সন্তানটার অ্যামিগডালা বা ইনসুলাটা হয়তো সাইজে একটু ছোট, আকৃতিতে ছোট, যে কারণে ওর ইমোশনাল আউটব্রাস্টগুলো অনেক বড়
বড় হয়ে যায়, ওর ডিপ্রেশন হওয়ার প্রবণতাটা বেশি, ওর অ্যান্টারসিঙ্গুলেট কর্টেক্সটা হয়তো ওই যে ওর বিহেভিয়ারাল কন্ট্রোল বা ইমোশনাল কন্ট্রোলের যে পাথওয়েটা এটা হয়তো ঠিকমতো ম্যানেজ করতে পারছে না। আমরা কিন্তু এই জিনিসগুলো বুঝি না। আমরা অলওয়েজ আমাদের মেয়ে বাচ্চাটাকে গ্রুম করার চেষ্টা করি। এই গ্রুমিং এর ভেতরে একটা লো সেলফ এস্টিম নিয়ে, আউটলেয়ার একটা ফিলিং নিয়ে সে আস্তে আস্তে বড় হচ্ছে। বড় হতে হতে একটা পর্যায়ে সে টিনেজে চলে আসলো। টিনেজে আসার পর সাধারণত যেটা হয়, তার তো অ্যাকচুয়ালি এস্ট্রোজেন সার্জ হচ্ছে, এস্ট্রোজেন লেভেলটা বেড়ে যাচ্ছে এবং তার হঠাৎ করে ইমোশনাল একটা ডিসরেগুলেশন আসা স্টার্ট করলো। সে খুব লাউড হয়ে গেল, সে খুব অ্যারোগেন্ট হয়ে গেল। আমরা বলি ও মেবি ওর পিউবার্টাল চেঞ্জ হচ্ছে, বয়ঃসন্ধিকালীন পরিবর্তন, এই কারণেই এত বেশি রেবেলিয়াস হয়ে যাচ্ছে, এ কারণে ও মুখে মুখে এত বেশি তর্ক করছে, এ কারণেও এত বেশি কথা বলে ইদানিং, এবং এ কারণেই দেখা যাচ্ছে ও কন্টিনিউয়াস বয়ফ্রেন্ড চেঞ্জ করে ফেলছে, রিলেশনশিপে রিস্কি বিহেভিয়ার করছে, আব্বা মা মানা করছে, এরপরেও অনেক বেশি ভুল কাজগুলো করে ফেলছে, ওর তো কিছু মনেই থাকে না। এই যে ব্লেমগুলো যাচ্ছে প্রত্যেকটা কিন্তু আমরা দেখেন, আমরা কিন্তু আরেকটা মাস্ক করে দিচ্ছি বয়ঃসন্ধিকালীন পরিবর্তন, বা তুমি আসলে ঠিক মেয়ে বাবু না, তুমি না কেমন একটা টম বয় টাইপের, এই তোর মধ্যে না মেয়েদের কোয়ালিটি আমি খুব কম দেখি রে, তুই এরকম কেন, কথাগুলো কিন্তু আমরা অনেক বেশি বলি। এবং এই মেয়েগুলো তখন আসলে মনে করে আমি কি আসলে টম বয়, আমার কি আসলে ছেলেদের কোয়ালিটি বেশি, বা আমি আসলে এইরকম কেন, আমি আসলে আমার ইমোশন কন্ট্রোল করতে পারি না কেন। এবং আরও যে জিনিসটা হয়, ছোটবেলা থেকে যে একটা লো সেলফ এস্টিম সবসময় শুনে আসছে, সে ফ্রেন্ডশিপ মেনটেন করতে পারে না, ওর কোনো ফ্রেন্ড নাই, একে তো তার সোশ্যাল এংজাইটি ডেভেলপ করে যায়, তার আস্তে আস্তে জেনারেলাইজড এংজাইটিও ডেভেলপ করে যায়, এবং ধীরে ধীরে সে তো সোসাইটিতে অ্যাডজাস্ট করার চেষ্টা করে, সে তো মেয়েদের যে একটা স্ট্যান্ডার্ড ওটার ভিতরে সে ফিট ইন করার চেষ্টা করে, তার বডি নিয়ে তার অনেক রকমের এংজাইটি তৈরি হয়, ওখান থেকে ইটিং ডিসঅর্ডারও চলে আসতে পারে। এবং যেহেতু সে খুব নিঃসঙ্গ বোধ করে, তার তো ভাবে কোনো ফ্রেন্ড হচ্ছে না, সে হয়তো বুঝতেও পারে না রিস্কি কিছু রিলেশনশিপে চলে যাচ্ছে, এবং সে রিলেশনশিপে যাওয়ার পরে আবিষ্কার করছে আমি তো রিলেশনশিপও মেনটেন করতে পারি না। কেন মেনটেন করতে পারি না? কারণ তুমি তো মেয়েদের বিহেভিয়ারই শো করো না, তোমার সাথে আমি সম্পর্কে থাকবো কিভাবে, তুমি এত মেসি কেন, তুমি আমার ইমোশনের কেন যত্ন নাও না, তুমি কেন এটা বোঝো না। তখন তার আরো মনে হয় যে আমি সবসময় শুনে আসলাম যে মানে আমি গুড এনাফ না, আমি পড়াশোনায় ভালো না, আমি বাবু হিসেবে ভালো না বাবা মার জন্য, ভাই বোনদের সাথেও আমি সবসময় মেসি আচরণ করি, ইমোশনাল আউটবার্স্ট শো করি, রিলেশনশিপে গিয়েও আমি বুঝতে পারতেছি এখানেও আমি গুড এনাফ না, তাহলে আমি কোথায় গুড এনাফ। এবং আলটিমেটলি এই বাচ্চাগুলো যেহেতু ওই যে সিমটমগুলো যেগুলো আমরা এডিএইচডির জানি ওগুলোর সাথে তো মেলে না, ও তো অতিরিক্ত মুভমেন্ট করতেছে না, ও তো অতিরিক্ত লাফায় লাফায় বেড়াচ্ছে না, ও তো কোনো রকম ভাবে অনেক লাউডার কোনো কিছু করছে না। যেহেতু সে মেয়ে, আমরা তাকে এই উপাধিগুলো দিচ্ছি এবং ওর সিমটমগুলোকে আমরা মাস্ক করে ফেলছি। আমরা একবারের জন্য আমাদের মাথায় আসে না আচ্ছা ওর কি কোনো নিউরোলজিক্যাল প্রবলেম হচ্ছে, আমার কি উচিত আমার এই বাচ্চাটাকে নিয়ে একটু সাইকিয়াট্রিক একটা অ্যাসেসমেন্টে যাওয়া, বা আমি কোনো নিউরোলজিস্টের কাছে যাই, গিয়ে আমি একটু চেক করি যে আমার এই বাচ্চাটার কি আসলে হাইপার অ্যাক্টিভিটি বা ইনঅ্যাটেনশনের কোনো প্রবলেম আছে কিনা। আমাদের কিন্তু কমনলি এই জিনিসগুলো মাথায় আসেই না। এবং এরকম ফেজে থাকতে থাকতেই একটা পর্যায়ে মেয়েটা টিনেজ থেকে একটা অ্যাডাল্ট ওমেনের ওই সাইকেলটাতে ঢোকে। অ্যাডাল্ট ওমেনের সাইকেলটাতে যখন সে ঢুকবে তখন যেই সমস্যাটা আরও বেশি প্রকট হয়ে যায়, একজন মেয়ে, একজন ভদ্র মহিলা তার ফ্যামিলিন এনার্জি দিয়ে উনি কী করবে, উনি খুবই কম্পোজড থাকবে, উনি খুবই কাম থাকবে, রেসপন্সিবিলিটিগুলো সুন্দরভাবে মেনটেন করবে। যতই হাজব্যান্ড ওয়াইফ সুন্দরভাবে একজন আরেকজনকে হেল্প করুক না কেন, তারপরেও কিন্তু বাসাটা পুরা একটা মানে লুক আফটার করা, বাসাটায় সব কিছু সুপারভাইজ করার একটা দায়িত্ব কিন্তু মেয়েদের কাছেই থাকে। এবং ওই এক্সপেকটেশনটা কিন্তু চলেই আসে যে আচ্ছা বাসার কাজগুলোতে ও আমাকে ডিরেক্ট করবে বা ও আমাকে বলে দেবে, ওগুলো আমি করে ফেলবো। বাসার ওভারঅল একটা মানে অথরিটি বলেন বা একটা এক্সপেকটেশন একজন ভদ্রমহিলার কাছেই থাকে। সন্তানও কিন্তু মায়ের কাছেই বারবার চায় যে মা এটা কিভাবে করবো, ওটা কিভাবে করব। এবং যেহেতু তার আনডায়াগনোজড এডিএইচডি, সে তো কখনো এটা তার মাথাতেই আসেনি, কারণ কখনো কখনো তাকে ওই যে টমবয় উপাধি দেওয়া হয়েছে, কখনো তার বলা হয়েছে বয়ঃসন্ধিকালীন পরিবর্তন, বয়ঃসন্ধি পার হয়ে গেলে বলা হয়েছে ও মান্থলি সাইকেলের যে তোমার একটা মান্থলি যে আউটবার্স্ট আসে ওটা মনে হয় তোমার পিএমএস হচ্ছে, বা তোমার হরমোনাল চেঞ্জের কারণে ওভুলেশনের পিরিয়ডে তুমি এরকম খুব সেন্সিটিভ হয়ে যাচ্ছ। কিছু না কিছু একটা দিয়ে একটা মেয়েকে মাস্ক করা হতেই থাকে, কখনো বায়োলজিক্যাল কোনো রিজন দিয়ে করা হয়, কখনো হরমোনাল কোনো রিজন দিয়ে, কখনো সোশ্যাল কোনো রিজন দিয়ে এই মেয়েটাকে অলওয়েজ মাস্ক করা হচ্ছে, মিসডায়াগনোসিসের দিকে সে ঠেলে যায়, বা তার যে ডায়াগনোসিস দরকার এটাই মাথায় আসে না। ইচ্ছা করে এই কথাটা এই নিয়ে 2বার বা 3বার বললাম।
এবং যখন একজন ভদ্রমহিলা এই আনডায়াগনোসড এডিএইচডি নিয়ে আসে, স্বাভাবিকভাবেই সে তো ভুলে যায়, তার তো ভুলে যাওয়ার প্রবণতা অনেক বেশি। যেহেতু তার লো সেলফ এস্টিম, সে অনবরত সবকিছু পারফেক্ট করার চেষ্টা করতে থাকে, কারণ লাইফে তো কোনো কিছু ভুল করা যাবে না, সে তো আপ্রাণ জিনিসগুলোকে খুব গোছানো রাখতে চাচ্ছে। যেহেতু সে জানে সে ফ্রেন্ডশিপ মেনটেন করতে পারে না, তার তো প্রচণ্ড লোনলি ফিল হতে থাকে, সে অলওয়েজ চেষ্টা করে সম্পর্কগুলোকে কিভাবে সুন্দর করা যায়। বাট তারপরেও তার ইমোশনাল ডিসরেগুলেশন, সে ইমোশন ম্যানেজমেন্টে সে আসলেই অনেক খারাপ থাকে। কারণ এখানে বেসিকলি সে খারাপভাবে প্র্যাকটিস করে, তার কোনো ম্যাল অ্যাডাপটিভ বিহেভিয়ার, অ্যাটাচমেন্ট ইস্যু না, বেসিকলি তার ব্রেন সার্কিটে যেই আমি বললাম অ্যামিগডালা বা ইনসুলা বা অ্যান্টারসিঙ্গুলেট কর্টেক্স বা ওভারঅল যে পাথওয়েগুলো, এখানেই যে প্রবলেমটা থাকে এটা তো সে জানে না, সে তো এটা বুঝতে পারছে না এটা তার বিহেভিয়ারাল ইস্যু না, বাট তার ইমোশনাল ডিসরেগুলেশন অনেক বেশি হচ্ছে। সে রিজেকশন নিতেই পারে না, সে অনেক বেশি রিজেকশন সেন্সিটিভ, একটুতে অনেক বেশি ভালনারেবল হয়ে যাচ্ছে, তার আনন্দটাও অনেক বেশি তীব্র, তার কষ্টটাও অনেক বেশি তীব্র। আর রাগ তো মানুষ নিতেই পারে না, এটা তার প্রচণ্ড রকম অ্যাগ্রেশন সে শো করে ফেলে, এবং আশেপাশের মানুষরা এটাতে খুবই উইয়ার্ড ফিল করে। তুমি মন খারাপ তো এত বেশি হওয়ার কথা না, বাট তুমি এত কেন রিয়্যাক্ট করছো, বা তুমি এত কেন অ্যাংশাস হয়ে যাচ্ছ। আর আমরা তো জানি এই সিমটমে মেয়েরা বেশিরভাগ সময় সিমটমগুলো ইন্টারনালাইজ করতে থাকে, তার নিজের ভেতরে সে জিনিসটাকে ঠিক করার চেষ্টা করে, এবং আলটিমেটলি সে তার পার্টনারের প্রতি দায়িত্বগুলো পালন করতে পারছে না। হাজব্যান্ডের কাছে সে কিভাবে আসছে, সে একটা মেসি একটা মানুষ যে কিনা তার হাজব্যান্ডের ইমোশনাল নিড বোঝে না, সবসময় কোনো না কোনো একটা জিনিস সে ভুল করতে থাকে, এবং তার কোনো কিছু মনে থাকে না। যেহেতু তার কিছু মনে থাকে না, তার মানে ওর কোনো দায়িত্ব জ্ঞান কিছুই নেই। এবং একজন মেয়ের যে পরিবার গুছিয়ে রাখার প্রবণতা, তার মানে ওর এগুলো কিছুই নেই, সে ইররেসপন্সিবল একটা মেয়ে। এবং ও আসলে বিয়ে করলো কেন, সংসার করলো কেন, যেখানে ওর সংসারেই কোনো মন নেই। দেখেন প্রত্যেকটা কথায় ব্লেম আসতেছে এই মেয়েটার দিকে, এবং আলটিমেটলি যেটা হয়, তারা হয়তো ডিভোর্স হয়ে যাচ্ছে, তারা সিঙ্গেল মাদার হিসেবে যাচ্ছে, প্যারেন্টিংয়েও তাদের প্রচণ্ড রকম একটা গিল্ট কাজ করে যে কেন রেগে যাচ্ছি বাচ্চার সাথে, কেন ভুলে যাচ্ছি, কেন ওকে প্রায়োরিটাইজ করতে পারছি না, কেন আমার সবসময় এরকম হাসলিং জাগলিং হতে থাকে, কেন একটা কাজ শুরু করতে গেলে লাস্ট মোমেন্টে আমার এরকম প্যানিকের মতো ফিল হতে থাকে। তার শুধু প্রশ্ন এবং প্রশ্ন, সে জানে না সে কেন অন্য একটা সাধারণ মানুষের মতো গুছিয়ে সংসারটা করতে পারছে না, সে জানে না অন্য একটা মানুষের মতো গুছিয়ে সে ক্যারিয়ারটা কেন করতে পারছে না। একটা কাজ সে অনবরত চেষ্টা করছে তার হায়েস্ট পটেনশিয়াল দিয়ে করার জন্য, সে জানে এটা তার ওই পটেনশিয়ালটা আছে, বাট স্টিল সে ফোকাস রাখতে পারছে না, সে বারবার জোন আউট করছে, সে কোন জগতে হারিয়ে যায় সে জানে না, সে অতিরিক্ত কথা বলে ফেলছে যে জিনিসগুলো মানুষের কাছে অপ্রীতিকর। আমি তো তোমার সাথে, তুমি আমার কথা শোনার আগে কেন কথা বলছো, কথা কেন শেষ করতে দিচ্ছ না। এই যে ব্লেমগুলো তার কাছে আসে, সে সবসময় খুব ওভারওয়েলম ফিল করতে থাকে, এক্সস্টেড ফিল করতে থাকে, কন্টিনিউয়াস টায়ার্ড ফিল করতে থাকে। এবং আলটিমেটলি এই ক্ষেত্রগুলোতে আমরা যেটা দেখি যে সাধারণত যারা ডায়াগনোসড এডিএইচডি বা যারা এডিএইচডিতে সাফার করছেন বাট আনডায়াগনোসড কন্ডিশনে আছেন, এই গ্রুপের মহিলাদের মোটামুটি 60% মতো তাদের পার্টনার তাদেরকে ছেড়ে চলে যান, কারণ তাদের পক্ষে এরকম মানুষের সাথে সংসার করাটা খুব অসম্ভব হয়ে যায়। এবং আরও কষ্টকর ব্যাপার কি জানেন, যেই মেয়েগুলোর এডিএইচডি থাকে, ডায়াগনোসড বা আনডায়াগনোসড, এই মেয়েগুলো 30.7% ক্ষেত্রে ইন্টিমেট ভায়োলেন্সের শিকার হয়ে থাকে। তারা অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের ফরগেটফুলনেস বা তাদের হেস্টিনেসের কারণে বিভিন্ন বিপজ্জনক সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, এবং তারা এটা ম্যানেজ করতে পারে না, ব্যালেন্স করতে পারে না, এবং তাদের এই বিহেভিয়ারগুলো তাদের জন্য ক্ষতিকর, এটা তারা বুঝতে পারে, স্টিল তারা এখান থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারে না। সো আলটিমেটলি আপনি যদি দেখেন যে একজন মেয়ে বা একটা ছোট মেয়ে শিশু মনোযোগ রাখতে পারছে না, ইনঅ্যাটেনশন, ডে ড্রিমিং হচ্ছে, জোন আউট করে ফেলছে, সে একটু বেশি কথা বলছে বা একটু মুচড়ানোর মতো বা একটু মানে কন্টিনিউয়াস একটা ফিডজেটিং মুভমেন্টে থাকার চেষ্টা করছে, বা পা নাড়াচ্ছে, যেটা আমরা খুব কমনলি দেখি, বাচ্চারা হয়তো পা নাড়াতে থাকে, একটু বারবার হাত দিয়ে চুলটা ঠিক করতে থাকে, বা হয়তো এরকম কোনো মুভমেন্ট করছে, মেয়েটা খুব বেশি লাউড না কিন্তু সে একটা মুভমেন্টের ভিতরে আছে, বা একটা নড়াচড়া, যেটাকে আমরা ন্যাকামি ভাবি বা স্টাইলিং ভাবি, বা এটা সে আসলে কন্ট্রোল করতে পারে না, বা সে আননোয়িংলি এটা করে ফেলে অবশ্যই। এবং পাশাপাশি আপনি যদি দেখেন যে এই বাচ্চাটা ফ্রেন্ডশিপ করতে পারছে না, সে খুবই একা থাকছে, এবং বাসায় কিন্তু সে নিজের মতো করে প্রচুর কথা বলতেছে আপনাদের সাথে, কিন্তু বাইরে সে মিশতে পারতেছে না, খুব হেজিটেন্ট ফিল করে, সবাই কমপ্লেন করে, পড়াশোনায় পিছিয়ে যাচ্ছে, প্লিজ একবার আপনার বাচ্চাকে একটা চেক আপ করিয়ে নেন।
এবং আপনি যদি একজন অ্যাডাল্ট মেয়ে হন যে কিনা কোনো কিছুতে মনোযোগ রাখতে পারছেন না, কন্টিনিউয়াস ডে ড্রিমিং, ইভেন এই ভিডিওটাও আপনি হয়তো পুরাটা দেখতে পারতেছেন না, আপনাকে অনেকবার পজ করে নিয়ে দেখতে হচ্ছে বা আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন, অথবা আপনার যদি এরকম হয় আপনার রিলেশনশিপ আপনি মেনটেন করতে পারছেন না, আপনার মাথায় বিভিন্ন রকমের চিন্তা আসতে থাকে, নট নেসেসারি যে আপনার এই চিন্তাগুলো ওসিডি বা জেনারেলাইজড এংজাইটি হিসেবে আসবে। কারণ আমি অলরেডি বলেছি যে মেয়েদের ক্ষেত্রে এডিএইচডির সাথে কিন্তু জেনারেলাইজড এংজাইটি, সোশ্যাল এংজাইটি বা বিভিন্ন রকম আদার এংজাইটি কোমরবিডিটি হিসেবে চলে আসে। ডিপ্রেশন তো কমন ফেজে থাকে, বাট এডিএইচডিতে যেটা হয় আপনি ফোকাস করতে পারছেন না, বিভিন্ন আইডিয়া পপ আপ করতে থাকে, আপনি কাইন্ড অফ একটা লাইনে কাজ করতে পারবেন না, আপনার কন্টিনিউয়াস একটা ওয়ান্ডারিং মাইন্ড থাকবে এবং আপনি খেয়াল করবেন যে আপনি প্রচণ্ড রকমভাবে আপনার ইমোশনগুলো খুব ইন্টেন্স, অন্যরা যেরকম ফিল করে আপনি তার চেয়ে তীব্রভাবে অনুভব করেন। আপনি খেয়াল করবেন যে আপনি অনেক ওভারওয়েলম হয়ে যান একটুতেই, আপনি রিজেকশন নিতে পারছেন না, নাটা শুনতে পারছেন না, আপনাকে কেউ কোনো কিছু একটাতে বাধা দিচ্ছে, এটা আপনার নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, ক্রিটিসিজম নিতে কষ্ট হচ্ছে। আপনি যদি এটা মনে করে থাকেন যে আপনার পারফেকশনিজমের ট্রেটটা আপনার লো সেলফ এস্টিম থেকে আসছে, যে সব কিছু ঠিক করতে হবে, একটা অ্যাকসেপ্টেন্স পেতে হবে, আপনি কোনো কিছুতেই কেন জানি না স্থির হতে পারেন না, সবসময় রেস্টলেস ফিল করেন নিজের ভেতরে, প্লিজ একবার একটু চেক আপ করিয়ে নেন, দেখে নেন যে আপনার এডিএইচডি আছে নাকি, কিভাবে আপনি এখান থেকে বের হতে পারবেন। দেখেন, আমি যদি খুব সোজা বাংলা ভাষায় বলি, আমরা সাধারণত যখন ওষুধ দিই আমরা কি করি, সিমটম ফোকাস করে ওষুধ দিই, তাই না? সো মেডিসিনগুলো তো আসলে হাইপার অ্যাক্টিভিটিকে ফোকাস করা, কিন্তু মেয়েদের ক্ষেত্রে বেশিরভাগ সময় যেটা, ওষুধ দিলে হ্যাঁ হয়তো তার ইনঅ্যাটেনশনটা কিছুটা ইমপ্রুভ করে, যদি তার ওই যে ফিডজেটিং মুভমেন্ট বা কন্টিনিউয়াস মুভমেন্টের টেন্ডেন্সি থাকে ওটাও হয়তো কিছুটা ইমপ্রুভ করে যাবে, অনেক সময় ভালো লাগে, কাইন্ড অফ বলা যেতে পারে চশমাটা পড়লে যেমন সব স্পষ্ট দেখা যায় ওরকম লাগে। বাট বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা এডিএইচডি যে আনডায়াগনোজ সিমটমগুলো নিয়ে সাফার করে, ওগুলো তাদের বিহেভিয়ারাল থেরাপি বা ইন্টারভেনশনের মাধ্যমেই তাদেরকে ওভারকাম করতে হবে। তাদেরকে অ্যাটলিস্ট এটা জানতে হবে যে ওকে, আমার এই ডায়াগনোসিসটা আছে এবং আমি এগুলো নিয়ে সমস্যা ফেস করি, কাজেই আমাকে অল্টারনেটিভভাবে নিজেকে চেষ্টা করতে হবে লাইফটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।